শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সুন্দরী ঝর্ণা। ঝর্ণা নামে একটি মেয়েকে আমি চিনি এবং সে সুন্দরীও বটে, কিন্তু আজ তার কথা নয়। যদি দিন পাই আরেকদিন বলবো। সকালবেলা ঘুম ভাঙতেই একটা কবিতার কলি মাথার মধ্যে ঢুকে পড়ল। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা। এমন আমার মাঝে মাঝে হয়। সকালবেলা কবিতার কলি মাথায় আসে, তারপর বন্দি ভোমরার মতন সারা দিন মাথার মধ্যে গুঞ্জন করতে থাকে। পুনায় আজ 11 দিন ধরে বৃষ্টি চলছে, বিরাম বিশ্রাম নেই। মন নিরানন্দ। চাই চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়লাম। আনন্দদায়ক কোনো সংবাদ নেই। চীনের ড্রাগন জিপ বার করে হিমালয় পর্বতকে চেটে নেবার চেষ্টা করছে। কালিদাসের হিমালয়, দেবাত্মা হিমালয়। যাক, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা। ভারতের দুই প্রান্তে দ্বিখণ্ডিত রাহুকেতু উচ্চ কণ্ঠে ভারতের নিন্দাবাদ ও নিজেদের জিন্দাবাদ করছে। দুদিকেই মোরগ ডাকছে কুরুর কুরুর, কিন্তু সকাল হচ্ছে না। কাগজে পুনার খবরও আছে। খড়গবৎসলার ড্যাম টইটম্বুর, বাঁধ ছাপিয়ে জল বইতে আরম্ভ করেছে, কিন্তু ভয়ের কিছু নেই। মিলিটারি ইঞ্জিনিয়ারদের দল এসে পাহারা দিচ্ছেন। বিশেষ চিন্তিত হলাম না। প্রতি বছরই খড়গবৎসলার বাঁধ কানায় কানায় ভরে ওঠে। স্লুইস খুলে জল বার করে দেওয়া হয়। জল নিকাশের প্রধান রাস্তা মুথা নদী। মুথা নদীর খাত পুনা শহরের মাঝখান দিয়ে গিয়েছে। সারা বছর মুথার খাতে শীর্ণ জলাধার প্রবাহিত হয়, কিন্তু বর্ষাকালে খাত ভরে ওঠে। তার উপর যখন খড়গবৎসলার বাঁধের জল খুলে দেওয়া হয়, তখন মুথা নদীর চেহারা বদলে যায়। রণরঙ্গিনী মূর্তিতে উত্তাল তরঙ্গ তুলে সে ছুটতে থাকে, বাড়তি জল বার করে দেয়। পুনা শহরের মুথা নদীর উপর 3টি বড় বড় পুল আছে। যতই জল বাড়ুক, শহরের কোনো ক্ষতি হয় না। 11 দিন সূর্যের মুখ দেখিনি, কিন্তু আজ আকাশ যেন একটু হালকা হয়েছে। আমার বাড়ির সামনে সিকিমাইল দূরে পাহাড়ের টিলার উপর পার্বতী মন্দির। ঝিরঝিরে বৃষ্টিতে ফাঁকে পার্বতী মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হয়তো বিকেলবেলা সূর্যের মুখ দেখতে পাব। ঝর্ণা ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। ছাতা মাথায় দিয়ে মারাঠি বন্ধু এলেন। বিখ্যাত পণ্ডিত, মাঝে মাঝে আসেন, গল্প সল্প করেন, তারপর এক পেয়ালা কফি খেয়ে চলে যান। তিনি আজ পদার্পণ করতেই আমার কুকুর কালীচরণ ঘেউ ঘেউ করে তার দিকে তেড়ে গেল। কালীচরণ শান্ত প্রকৃতির কুকুর। মারাঠি পণ্ডিত তার অপরিচিত নয়, কিন্তু কয়েকদিন থেকে তার মেজাজ খারাপ। আমি তাকে ধমক দিলাম। কেলো কেলো ঘাড় গুজে বারান্দার কোণে গিয়ে বসল। বন্ধুকে বললাম, কেলোর দোষ নেবে না, বৃষ্টির জন্য বেরোতে পারছে না, তাই ওর মন খারাপ। বন্ধু একটু হাসলেন। আমাদের সকলেরই মন খারাপ। শহরে জনরব শুনছি খড়গবৎসলার বাঁধের অবস্থা ভালো নয়। বললাম, সে তো ফিবারেই শোনা যায়। তিনি বললেন, এবার একটু বিশেষত্ব আছে। খড়গবৎসলার বাঁধ থেকে কয়েক মাইল দূরে আর একটা কাঁচা বাঁধ কিছুদিন আগে তৈরি হয়েছে। উদ্দেশ্য, গ্রীষ্মকালে খড়গবৎসলার জলে টান পড়লে ওখান থেকে জল আনা চলবে। নতুন বাঁধের নাম পানশেট। এই পানশেট ড্যাম যদি ভাঙে, তার সমস্ত জল এসে খড়গবৎসলার ড্যামে ঠেলা মারবে। যদি ঠেলা মারেই, আমরা কি করতে পারি? মানুষ নিজের সুখ সুবিধার জন্য নগর গড়ে তোলে। প্রকৃতি 3 মিনিটের ভূমিকম্পে ধূলিসাৎ করে দেয়। কেউ কিছু করতে পারি কি? মারাঠি বন্ধু কফি খেয়ে ছাতা মাথায় দিয়ে চলে গেলেন।
ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা। বেলা 11টার সময় 3টে জেট প্লেন মাথার উপর দিয়ে 3-4 বার চক্কর দিয়ে চলে গেল। পুনা পশ্চিম ভারতের সামরিক কেন্দ্র। প্রায় রোজই জেট প্লেন উঠতে দেখি, কিন্তু আজ যেন ওদের ওড়ার একটা উদ্দেশ্য আছে। জেট প্লেনের কর্ণবিদারী মেঘনাদ মিলিয়ে যাবার পর একটা অটোরিকশা এসে বাড়ির সামনে থামল। আমার 12 বছরের নাতি লাফিয়ে রিকশা থেকে নামল। দাদা। তার মুখে উগ্র উত্তেজনা। আমিও উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম। কিরে, এত শীঘ্রই ফিরে এলি যে? সে স্কুলে গিয়েছিল। তার স্কুল মুথা নদীর ওপারে। নাতি এক নিঃশ্বাসে বলল, বাঁধ ভেঙে জল আসছে, স্কুলে ছুটি দিয়ে দিল। বাস চলছে না, ভাগ্যিস একটা অটোরিক্সা পেয়ে গেলুম, নইলে আসতে পারতুম না। ডেকান জিমখানায় জল এসে গেছে, লকড়ি পুলের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে গেল। আবার বসে পড়লাম। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা। কিছুক্ষণ পরে চারিদিক থেকে সমবেত মনুষ্য কণ্ঠের কলরব আসতে লাগলো। তারপর দেখলাম পালে পালে মানুষ ছুটে আসছে। নদীর ধারে যাদের বাড়ি তারা পালাচ্ছে, তাদের ঘর বাড়ি ভেসে গেছে। শহরের মধ্যে পার্বতী মন্দির সবচেয়ে উঁচু জায়গা, তাই গৃহহারারা এই দিকেই ছুটে আসছে। দেখতে দেখতে পার্বতী পাহাড়ের ঢালু অঙ্গ মানুষে ভরে গেল। দুঃসহ উদ্বেগে দুপুর কাটল। বৃষ্টি বন্ধ হয়েছে। 2-1জন চেনা পরিচিত লোক মাঝে মাঝে খবর দিয়ে যাচ্ছে, লকড়ি পুল ডুবে গেছে, সাহিত্য পরিষদ পর্যন্ত জল এসেছে। নদীর দুধারে কত বাড়ি ছিল সব ভেসে গেছে। মানুষ, গরু, মোষ বানের জলে ভেসে যাচ্ছে। একটা আতপাগলা লোক চিৎকার করছে, আসছে, মহাপ্রলয় আসছে, কেউ বাঁচবে না। ঝর্ণা ঝর্ণা। বেলা 4টে থেকে জল নামতে শুরু করলো। নিজের নিরাপত্তার জন্যে ভগবানকে ধন্যবাদ দিতে দিতে ভাবতে লাগলাম, আমার বাড়ি যদি নদীর ধারে হতো, নাতিও যদি ঠিক সময় ফিরে না আসতো। সন্ধ্যা হয়ে আসছে, আলো নেই, অন্ধকার শহর। কালীচরণ রাস্তায় বেরোয়নি, বারান্দার কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। তার মনেও বোধহয় মহাদুর্যোগের ছোঁয়াচ লেগেছে। এই সময় একটা ব্যাপার দেখে চমৎকৃত হয়ে গেলাম। দেখি ছোট্ট একটা কাঠবিড়ালি সিঁড়ি দিয়ে বারান্দায় উঠেছে। মনে হলো বাচ্চা কাঠবিড়ালি, সর্বাঙ্গ ভিজে, থুরথুর করে কাঁপছে। হয়তো নদীর ধারে কোনো গাছে তার বাসা ছিল। বানের জলে গাছ ভেসে গেছে। কাঠবিড়ালি কোনো রকমে ডাঙায় উঠেছে। তারপর আশ্রয় খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হয়েছে। কেলো ঘাড় তুলে একবার দেখল, তারপর আবার থাওয়ার উপর মুখ রেখে মিটিমিটি চোখে কাঠবিড়ালিকে নিরীক্ষণ করতে লাগলো। কাঠবিড়ালি এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত কেলোর পাশে গিয়েই বসল। অন্য সময় হলে কেলো তাকে দাঁত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত, কিন্তু আজ কেলো নির্বিকার। ওরা বোধহয় জানে মহাদুর্যোগের সময় হিংসা করতে নেই। গৃহিণী কাঠবিড়ালিকে একটু দুধ দিলেন, সে চেটে পুটে খেয়ে ফেলল। আজকের একটা দিনে কত কি দেখলাম, কত কি অনুভব করলাম, কিন্তু মাথার মধ্যে ভোমরার নেপথ্যের সঙ্গীত থামেনি। রাত্রে ক্লান্ত দেহ এবং অবসন্ন মন নিয়ে যখন শুতে গেলাম, তখনও মাথার মধ্যে বন্দি ভোমরাটা গুঞ্জন করে চলেছে। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা। নমস্কার।